এবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা। জুলাই আগস্টে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন, হাসিনা সরকারের নির্দেশেই গুলি। পুঁজিবাজার লুটের হোতা সালমান, ঋণ খেলাপি না হতে নানা অপকৌশলের আশ্রয়। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। গাজীপুরে সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপরে আওয়ামী লীগের হামলায় আহতদের মধ্যে একজনের মৃত্যুর খবরের পর সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এক পোস্টে কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ আবুল কাশেমের জানাজার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই। একই সঙ্গে সারা দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে শহীদ কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল সবাই নিজেদের নির্ধারিত সময়ে পালন করবেন। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মানিক শিকদার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, বৈষম্য বিরোধী ছাত্রদের উপস্থিতি আবারও শহীদ মিনারে এবং আজকে জানাজার পরেও তাদের আরো কিছু কর্মসূচি রয়েছে, বিস্তারিত কি দেখছেন সেখানে? মুজাহিদ, যেটা জানেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতি বিপ্লবের প্রথম শহীদ হিসাবে বলা হচ্ছে যাকে, তাকে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে গত শুক্রবারে গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিলেন এবং তার লাশ কিছুক্ষণ আগে এখান থেকে আসলে তার জানাজা অনুষ্ঠিত হবে, জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং এখানে অসংখ্য সাধারণ মানুষ যেমন এসেছে, তেমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন, নাগরিক কমিটি সহ নানা পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছে তারা উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে যদি দেখাই যে কিছুক্ষণ আগেই কাশেমের লাশটি নিয়ে আসা হয়েছে এবং জানাজাটা শুরু হচ্ছে। আমরা পরবর্তীতে এই নিউজে কি হয় সেটা আমরা হয়তো জানাবো। তো মুজাহিদ, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ মানিক শিকদার। শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার। যাচ্ছি অন্যান্য খবরে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ছাত্র জনতার আন্দোলন দমনে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, দল ও সহযোগী সংগঠনের মাধ্যমে বল প্রয়োগ ও হত্যার প্রমাণের কথা জানিয়েছে তথ্যানুসন্ধান টিম। শেখ হাসিনাকে জবাবদিহিতায় আনতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সহায়তার আশ্বাসও দিয়েছে জাতিসংঘের এই মিশন। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দু 2024-এর জুলাই প্রথম সপ্তাহের মাঝামাঝি যখন কোটা সংস্কার আন্দোলন তুঙ্গে, তখন দমন পীড়নের এই নৃশংসতাই ভাসছিল মানুষের চোখে। আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত 1400 নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। আহতদের অনেকেই এখন অচল, কর্মহীন, অসহায়। 5 আগস্ট সরকার পতন ও অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর জুলাই আগস্ট অভ্যুত্থানে হত্যাকাণ্ড তদন্তে বাংলাদেশে আসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিনিধি দল। ওই সময়কালে ধারণকৃত ভিডিও চিত্র, প্রায় 250 ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক সহ পেশাজীবীদের সাক্ষাৎকার এবং সরেজমিন তদন্ত করে সংস্থাটি। জেনেভায় সংবাদ সম্মেলনে সেই তদন্ত প্রতিবেদনই প্রকাশ করে হাইকমিশন। Among our key findings, there are reasonable grounds to believe that officials of the former government
its security and intelligence apparatus, together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. 144 পৃষ্ঠার প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী ও তার দলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহিংস উপায়ে বিক্ষোভ দমনে সম্পৃক্ততার প্রমাণ উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরিকল্পিত ও সমন্বিত কৌশলের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরতে নির্বিচার নির্যাতন ও হত্যাকাণ্ড চালানো হয়েছে। These violations were carried out with the knowledge, coordination and direction of the former political leadership and senior security officials, with the specific goal of suppressing the protests and keep the former government's grip on power. জুলাই আগস্ট অভ্যুত্থানের হত্যাকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। And significant steps need to be undertaken to ensure compliance with international standards of due process and fair trial. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের সূত্র ধরে বাংলাদেশে তদন্ত এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। 21 টেলিভিশনকে তিনি আরও বলেন, তথ্যানুসন্ধান টিমের সদস্যদের সাক্ষ্য গ্রহণের জন্য ডাকা যেতে পারে আদালতে। রাজনৈতিক নেতৃত্ব কোথা থেকে কোন নির্দেশনা দিয়েছেন, প্রধানমন্ত্রীর অবস্থান কী ছিল, মন্ত্রিপরিষদের অবস্থান কী ছিল, সবই কিন্তু খুবই স্পষ্ট। ফলে এই প্রতিবেদনকে ভিত্তি ধরে বাংলাদেশে ইনভেস্টিগেশনকে এগিয়ে নেওয়া সম্ভব। এক, দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক আদালতে যদি যাওয়া হয় সেখানেও কিন্তু এই প্রতিবেদন মানে যারা তৈরি করেছেন, মানে ফ্যাক্ট ফাইন্ডার যারা, তাদেরকেও সাক্ষ্য হিসেবে নেওয়া যেতে পারে। শেখ হাসিনা সরকার বাংলাদেশে আইএমএ জাহিলিয়াত কায়েম করেছিল, যা থেকে আমাদের চিরতরে বেরিয়ে আসতে হবে। বুধবার রাজধানীতে 3টি আয়নাঘর নামের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে এমনটাই জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সব জঘন্য অপরাধের বিচার করতে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। হাসিনার 1.5 দশকে নানা কায়দায় কঠোরভাবে দমন করা হয়েছে ভিন্নমত, যার মধ্যে অন্যতম আয়নাঘর নামের গোপন বন্দিশালা, যেখানে বিরোধী মতের মানুষদের তুলে এনে দিনের পর দিন বন্দি রেখে চালানো হতো অকথ্য নির্যাতন। অনেককে আবার এসব বন্দিশালা থেকে চিরতরে গায়েব করে দেয়া হয়েছে। বুধবার গুম কমিশন, সরকারি 6 উপদেষ্টা আর কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে রাজধানীর এমনই 3টি কথিত আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। ভুক্তভোগীরা এ সময় তাদের বন্দি রাখার জায়গা দেখান, বর্ণনা দেন নির্যাতনের। এরপর প্রধান উপদেষ্টা বলেন, যা হয়েছে তা বিভৎস, অবিশ্বাস্য। দেশকে যে অন্ধকারের যুগে ফিরিয়ে নিয়ে গিয়েছিল হাসিনা, তারই সাক্ষী এগুলো। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। প্রধান উপদেষ্টা বলেন, একটা সভ্য সমাজে এমন গোপন কারাগার থাকতে পারে না। যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। এসব কুকর্মের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার কথা আবারও দৃঢ়ভাবে জানান প্রধান উপদেষ্টা। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। গুমের এসব রিপোর্ট পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে বলেও জানান ডক্টর ইউনূস। যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবং তাদের যারা জিএমজি এয়ারলাইন্সের মূলা ঝুলিয়ে ব্যাংক ও শেয়ার বাজার থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপদেষ্টা প্রভাব খাটিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ না করেই সোনালী ব্যাংকের ঋণ পুনর্তফসিলের সুযোগ নিয়েছেন। খেলাপির খাতায় যাতে নাম না ওঠে তা নিশ্চিত করতে অবলম্বন করেছে নানা অপকৌশল, দিয়েছেন মিথ্যা সব তথ্য। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার যত অপকৌশল আছে তার সবগুলোই প্রয়োগ করেছেন সালমান এফ রহমান। খেলাফি ঋণ পুনঃতফসিল করার নতুন নিয়ম তৈরি করতে
বাংলাদেশ ব্যাংককে বাধ্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। জিএমজি এয়ারলাইন্সের ঋণ পরিশোধে ব্যর্থতার জন্য 2016 সালের আগস্টে সালমান ও তার ভাই সোহেলের সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয় সোনালী ব্যাংক। লোন নিয়ে এটা ফেরত দেবেন না এই মানসিকতার মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য পুরো সিস্টেমটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে বা এটাকে কলুষিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক না, সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু অনেক রকমের ব্যর্থতা আছে। গত বছরের সেপ্টেম্বরে ব্যাংক পরিদর্শন বিভাগের অনুসন্ধানে উঠে আসে সোনালী ব্যাংকের জিএমজি এয়ারলাইন্সের ঋণ পুনঃতফসিলের জন্য ডাউন পেমেন্ট বাবদ ৩৯,৫৭,০০,০০০ টাকা জমার কথা বলা হলেও জমাকৃত অর্থের পরিমাণ ছিল ৩১ কোটি টাকা। এক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়ে ঋণ পুনঃতফসিল হয়। এখানে কারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। ওই সময় বা যারা যারা নিয়ন্ত্রক সংস্থা ছিল, যারা যারা আসলে দায়িত্বে ছিল, তারা এটা কিভাবে করলো এটা আসলে এখন একটা আলোচনায় এসছে এবং এই সুযোগটা এখন আমি মনে করি যেটা সুযোগটা ব্যবহার করা উচিত। সিআইবিতেও ঋণের তথ্য গোপন করেছে বেক্সিমকো। তৃতীয় পক্ষের দেয়া গ্যারান্টির তথ্য সিআইবি রিপোর্টে দেখানো বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে তার তোয়াক্কা করেননি সালমান এফ রহমান। জিএমজির ঋণটি শ্রেণীকরণযোগ্য হওয়া সত্ত্বেও অশ্রেণীকৃত হিসেবে দেখানো হয়েছে। এক্ষেত্রে 2024 সালে 4টি ত্রৈমাসিক কিস্তিতে 126 কোটি 4 লাখ টাকা পরিশোধের কথা থাকলেও সালমান মাত্র 12 কোটি 50 লাখ টাকা পরিশোধ করেছেন। সালমান রহমান যেসব করে যাচ্ছে সেটা মোটামুটিভাবে যেটাকে ওপেন সিক্রেট বলে সেই রকম ছিল। বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা ছিলেন তারা সালমান রহমানের কথায় নীতিমালা পরিবর্তন করেছে, তাদেরকে ঋণ খেলাপি যাতে না হয় সেজন্য রিশিডিউল করার সুযোগ দিয়েছে এবং ব্যাংকগুলোতে তাদের এক একটা বলা যায় যে এক একটা ঘাঁটি তৈরি হয়েছিল। শুধু সোনালী ব্যাংক থেকেই নয়, জিএমজি এয়ারলাইন্সের প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আরও অন্তত 300 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সালমান এফ রহমান। যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণটা খুব জরুরি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। দ্রুত স্বাভাবিক হবে সয়াবিন তেলের সরবরাহ, নিয়ন্ত্রণে আসবে দামও। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদ। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা 7:45 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধান উপদেষ্টা। সম্মেলনে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে তার চিন্তা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে সম্মেলনের সাইডলাইনে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বাজারে স্বাভাবিক হবে সয়াবিন তেলের সরবরাহ, দামও আসবে নিয়ন্ত্রণে, এমনটা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদ। বলেছেন, চিনি, খেজুর, ছোলা সহ রোজার অন্য পণ্যের কোনো সংকট নেই, বরং বেশি আছে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। প্রতি বছর রোজার আগেই বাজারে সৃষ্টি হয় কৃত্রিম সংকট, বাড়ে নিত্য পণ্যের দাম, যার পেছনে থাকে বড় একটি চক্র। এবছরও এরই মধ্যে বাজার থেকে উধাও সয়াবিন তেল, দুশ্চিন্তায় ভুগতে শুরু করেছেন মানুষ। তবে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা আশ্বস্ত করলেন, রমজানের সব ধরনের পণ্যই পর্যাপ্ত রয়েছে দেশে। আশার বাণী শোনালেন, কয়েকদিনের মধ্যেই স্থিতিশীলতা আসবে তেলের বাজারেও। রমজানের যত পণ্য, খেজুর, ছোলা, ডাল, চিনি, শুধুমাত্র তেল একটা সমস্যা বিরাজ করছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। এ সময় নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, পণ্যবাহী জাহাজের জট রয়েছে সমুদ্রে, সেগুলো খালাস হয়ে বাজারে এলেই দূর হবে পণ্য সংকট। যাদের যাদের লাইটার আছে ওই যে কোম্পানি, ওরা নিজেদের জিনিস নিয়ে আনাচে কানাচে বসে আছে, যাতে একটু বাজার ইয়ে হলে তারপরে তারা যাবে। এটা হচ্ছে না বলে কিছুটা এখানে জ্যাম হয়ে আছে। আজকে ম্যাজিস্ট্রেটস হ্যাভ গন আউট, 39 জন না কতজনকে ফাইন করা হয়েছে এবং লোড
আনলোড করা হয়েছে। রোজার আগে বেক্সিমকোর সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠানটির চাকরিহারা শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে চেষ্টা করবে সরকার। এতগুলো লোককে বেকার থাকতে দিতে পারি না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। এবারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা। জুলাই আগস্টে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন, হাসিনা সরকারের নির্দেশেই গুলি। পুঁজিবাজার লুটের হোতা সালমান ঋণ খেলাপি না হতে নানা অপকৌশলের আশ্রয়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।